ধরুন আপনি 1830 সালের কলকাতায় হেঁটে যাচ্ছেন। স্ট্র্যান্ড রোডের ধারে সারি সারি গুদাম, ভেতরে হাজার হাজার কাঠের বাক্স যত্ন করে সাজানো। আপনি হয়তো ভাবছেন চা কিংবা মশলাপাতি। আজ্ঞে না, ওই বাক্সগুলোয় ছিল আফিম। আর সেই আফিমের জোরেই একসময় ব্রিটিশ সাম্রাজ্যের বাজেট চলত। আজকের কলকাতার ব্যস্ত রাস্তা, হাওড়া ব্রিজ, কলেজ স্ট্রিট কিংবা বউবাজারের নিচে যদি লুকিয়ে থাকে এমন এক ইতিহাস, যার টাকা দিয়ে গড়ে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যের এক বিশাল অংশ। একসময় বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর একটি পরিচালিত হতো কলকাতা থেকেই। এই কলকাতা থেকেই একসময় নিয়ন্ত্রিত হতো সমগ্র এশিয়ার আফিমের বাজার। কি বিশ্বাস হচ্ছে না তো? আজকে জানাবো এরকম অদ্ভুত এক অন্ধকার কলকাতার কথা। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন সময়ের, বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি। এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। লিংক থাকলো ডেসক্রিপশনে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আজই। গল্পটা শুরু হয় কলকাতা থেকে অনেক দূরে, পাটনা আর বারাণসীতে। সেখানে অনেক যুগ থেকেই পোস্তর চাষ হতো এবং তার ফল নেশার দ্রব্য হিসাবে আঞ্চলিকভাবে ব্যবহৃত হতো। ইংরেজরা ছিল পাক্কা ব্যবসায়ী। প্রথম দিকে তারা আনন্দ লাভের জন্য আফিমের নেশা শুরু করলেও ধীরে ধীরে বুঝতে শুরু করলো আফিমে বিশ্বময় ব্যবসা সম্ভব। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা আর বিহারের কৃষকদের পোস্ত চাষে বাধ্য করত। লাইসেন্স ছাড়া কেউ পোস্ত চাষ করতে পারত না, আর যে চাষ করত তাকে নির্দিষ্ট দামে পুরো ফসল কোম্পানিকেই দিতে হতো। পোস্ত গাছ থেকে আঠা বের করে সেটা শুকিয়ে তৈরি হতো আফিমের কাঁচামাল। তারপর সেটা পাঠানো হতো পাটনা ও গাজীপুরের সরকারি কারখানায়। সেখানে এক একটা আফিমের তাল বানানো হতো, যার ওজন হতো প্রায় 6 পাউন্ড করে। তারপর 40টা করে তাল ভরা হতো একটা করে কাঠের বাক্সে। আর তারপর সেই বাক্সগুলো নৌকায় চাপিয়ে পাঠানো হতো কলকাতায়। কলকাতা ছিল ইংরেজদের ব্যবসার প্রাণ কেন্দ্র। তাছাড়াও এই কলকাতাতেই এনে হতো আফিমের নিলাম। দেশি বিদেশি ব্যবসায়ীদের যাদের যত আফিম প্রয়োজন কিনে সমুদ্র পথেই তা পাড়ি দিত এশিয়া ও ইউরোপের বিভিন্ন প্রান্তে। প্রতি মাসে একবার কলকাতায় ব্রিটিশ সরকার এই আফিমের বাক্সগুলো নিলামে তুলত। ব্যবসায়ীরা মানে ভারতীয়, ব্রিটিশ, চীনা সবাই এসে দরদাম করত। যে সবচেয়ে বেশি দাম দিত সেই কিনে নিত গোটা চালান। এই নিলাম থেকে যে লাভ হতো তার পুরোটাই যেত ব্রিটিশ সরকারের কোষাগারে। আসলে এই আফিমের ব্যবসা ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় আয়ের একটা উৎস। জমি রাজস্ব আর নুনের ট্যাক্সের পরেই এর স্থান। মানে বুঝতেই পারছেন, কলকাতা তখন শুধু একটা বন্দর শহর ছিল না, ছিল গোটা সাম্রাজ্যের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র। কিন্তু এই আফিমের বেশিরভাগটাই ভারতে বিক্রি হতো না বেশি। এর আসল গন্তব্য ছিল চীন। এমনকি সেই সময় থেকে তার পরের 100 বছরের কলকাতার ইতিহাস ঘাঁটলে দেখা যায় কলকাতায় সবথেকে বেশি আফিম সেবন হতো কলকাতার চীনা পাড়ায়। ব্রিটিশরা চীন থেকে চা, সিল্ক, পোর্সেলিন কিনত প্রচুর, কিন্তু চীনারা ব্রিটিশ পণ্য তেমন কিনত না। ফলে ব্রিটিশদের সোনা ও রূপো চীনে চলে যাচ্ছিল হু হু করে। এই সমস্যা মেটাতেই তারা বুদ্ধি বের করলো, ভারতের আফিম চীনে বিক্রি করে সেই টাকা দিয়েই চা, সিল্ক ইত্যাদি কেনা হবে। কলকাতার নিলাম থেকে কেনা আফিম জাহাজে করে চলে যেত চীনের উপকূলে।
চীনা সরকার একসময় আফিম নিষিদ্ধ করলেও ব্যবসায়ীরা চোরা পথে এই আফিম চীনের বাজারে ঢুকিয়ে নিত। ধীরে ধীরে লাখ লাখ চীনা মানুষ আফিমে আসক্ত হয়ে পড়ল। 1800 সালে যেখানে বছরে মাত্র 4000 বাক্স আফিম চীনে আমদানি হতো, কয়েক দশকের মধ্যেই সেই সংখ্যা পৌঁছায় 70,000-এরও বেশি বাক্সে। তবে আপাতভাবে নিরীহ এই নেশার দ্রব্য আমদানি রপ্তানির সমীকরণের নিচে বইছিল এক গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক ষড়যন্ত্র। তৎকালীন সময়ে বিশ্বময় আফিমের বাজার ইংরেজরাই নিয়ন্ত্রণ করত, ফলে তারা নিজেদের ইচ্ছে মতো দাম রাখতে পারত। আর নেশার বস্তু এমনই এক জিনিস, একবার নেশা হয়ে গেলে যত দামই হোক না কেন, সে জিনিস আপনার চাইই চাই। 1839 সাল চীনের সম্রাট দাও গুয়াং ততদিনে বুঝে গেছেন দেশের অবস্থা ভয়াবহ। লাখ লাখ মানুষ আফিমে আসক্ত, আর দেশ থেকে এই আফিম কিনতেই কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে। তিনি ক্যান্টন শহরে পাঠালেন এক কঠোর সৎ অফিসারকে, নাম লিন জে সু। তার কাজ একটাই, যেভাবেই হোক আফিমের ব্যবসা বন্ধ করতে হবে। লিন জে সু ক্যান্টনে পৌঁছেই তিনি বিদেশি ব্যবসায়ীদের ঘিরে ফেললেন, খাবার বন্ধ করে দিলেন আর দাবি করলেন সব আফিম জমা দিতে হবে, কোনো ক্ষতিপূরণ ছাড়াই। প্রায় 6 সপ্তাহ অবরোধের পর ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট চার্লস এলিয়ট রাজি হলেন আফিম জমা দিতে। তবে তিনি একথাও পরিষ্কার বলে গেলেন, ব্রিটিশ সরকার এই ক্ষতির বদলা নেবে। লিন জে সু প্রায় 1100 টনেরও বেশি আফিম আটক করলেন, আর সেগুলোকে জনসমক্ষে নষ্ট করলেন, সমুদ্রের ধারে গর্ত খুঁড়ে চুন আর নুন মিশিয়ে। এই ঘটনা ইতিহাসে পরিচিত হুমেনের আফিম ধ্বংস নামে। প্রায় 23 দিন ধরে চলেছিল এই ধ্বংসযজ্ঞ। ব্রিটিশ সরকার এত বড় ব্যবসায়িক ক্ষতি মেনে নিতে তৈরি ছিল না। তার উপর ব্যাপারটা রীতিমতো জাতীয় সম্মানের প্রশ্ন। 1839 সালের সেপ্টেম্বর থেকে ছোটখাটো সংঘর্ষ শুরু হয়ে যায়, আর তারপর 1840 সালের জুনে ব্রিটেন থেকে পুরো একটা যুদ্ধবহর এসে পৌঁছায় চীনের সমুদ্র উপকূলে। যুদ্ধটা চলেছিল প্রায় 3 বছর, 1839 থেকে 1842। নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন চার্লস এলিয়ট। পরে অ্যাডমিরাল স্যার থমাস ক্রোকেনের মতো ব্রিটিশ নৌ অফিসাররাও যুক্ত হন। ব্রিটিশ নৌবাহিনীর আধুনিক জাহাজ আর কামানের সামনে চীনের পুরনো ধাঁচের নৌবহর কিছুতেই টিকতে পারল না। ব্রিটিশরা একে একে দখল করল চুসান দ্বীপ, ক্যান্টন, সাংহাই, আর শেষে এসে পৌঁছালো নানজিং শহরের দরজায়। নানজিং দখলের মুখে চীন সরকার বাধ্য হল আত্মসমর্পণ করতে। চীনের সৈন্য সংখ্যা ব্রিটিশদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু ব্রিটিশদের ছিল আধুনিক স্টিমশিপ, উন্নত কামান, প্রশিক্ষিত নৌবাহিনী, দীর্ঘ সমুদ্র যুদ্ধের অভিজ্ঞতা। ফলে একের পর এক চীনা উপকূলীয় দুর্গ ও বন্দর ব্রিটিশদের দখলে চলে যায়। 1842 সালের 29শে অগস্ট সই হল নানজিং চুক্তি। এই চুক্তি অনুযায়ী চীনকে হংকং দ্বীপ ব্রিটিশদের হাতে তুলে দিতে হলো, 5টা বন্দর বিদেশি ব্যবসার জন্য খুলে দিতে হলো, আর ধ্বংস হওয়া আফিমের জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণও দিতে হলো। যে আফিম চীন সরকার নিজের দেশে নিষিদ্ধ করেছিল, সেটা নষ্ট করার জন্য তাদের নিজেদেরকেই শেষ পর্যন্ত টাকা গুনতে হলো। এই যুদ্ধের ফল চীনের ইতিহাসে এতটাই গভীর ছিল যে এর পরের 100 বছরকে চীনারা নিজেরাই বলেন অপমানের শতাব্দী, সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন। নানজিং চুক্তির পর আরও 50টারও বেশি একতরফা চুক্তি চাপানো হয় চীনের ওপর, আর 1856 সালে শুরু হয় দ্বিতীয় আফিম যুদ্ধ, যেটাতেও একই কাহিনী, একই ফলাফল। আর কলকাতার এই যুদ্ধের পর চীনে আফিমের চাহিদা আরও বেড়ে গেল, কারণ নতুন বন্দরগুলো খুলে যাওয়ায় ব্যবসা আরও সহজ হয়ে গেল। অর্থাৎ কলকাতার নিলাম ঘরের ব্যস্ততা কমেনি, বরং যুদ্ধের পর তা আরও বেড়ে গেল। কিন্তু এই পুরো ব্যবসায় সবচেয়ে কম লাভ পেত কারা জানেন?
যে কৃষকরা পোস্ত চাষ করত। ঐতিহাসিকরা বলছেন কোম্পানি এমনভাবে দাম বেঁধে রাখত যাতে কৃষকরা সবসময় কোনো মতে টিকে থাকার জায়গায় থাকে। বেশি লাভ যেন কখনোই তারা না করে। সব লাভ চলে যেত কলকাতার নিলাম ঘর হয়ে ব্রিটিশ কোষাগারে। অর্থাৎ একটা সময় ছিল যখন এই পুরো এশিয়ার আফিমের প্রায় সমস্ত মাল যেত এই কলকাতা থেকেই। 19 শতকের কলকাতায় বহু ব্যবসায়িক পরিবার আফিম বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করে। আর্মেনীয় ব্যবসায়ী পরিবার অ্যাপকার অ্যান্ড কোম্পানি চীনের সঙ্গে আফিম পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে 19 শতকের শেষ ভাগে পরিস্থিতি বদলাতে শুরু করে। চীনে স্থানীয়ভাবে আফিম উৎপাদন বাড়তে থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে সচেতনতা ও সমালোচনাও বৃদ্ধি পায়। ধীরে ধীরে ব্রিটিশদের আফিম বাণিজ্যের গুরুত্ব কমে আসে। 20 শতকে এসে এই ব্যবসার পুরনো কাঠামো প্রায় ভেঙে পড়ে। আজ স্ট্র্যান্ড রোড দিয়ে হাঁটলে ওই গুদামগুলোর চিহ্ন খুঁজে পাওয়া কঠিন, কিন্তু এই শহরের অর্থনৈতিক ইতিহাসে আফিমের ছাপ রয়ে গেছে অনেক গভীরে। ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে অনেক পুরনো ব্যবসায়ী পরিবারের ভিত পর্যন্ত। কলকাতার এরকম আরও লুকোনো ইতিহাস নিয়ে যদি ভিডিও দেখতে চান, কমেন্টে লিখুন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরের গল্পের জন্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। আজকের পর্ব পাঠিয়েছিলাম আমি মৌটুসী, স্ক্রিপ্ট ও পরিকল্পনা কৌশিক রায়। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।